নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল কথা বলে নেব। আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। এখন হাইকোর্ট বন্ধ, ছুটি চলছে, গরমের ছুটি, কিন্তু 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডের যে পিচকলা কালো রাস্তা, সেখান দিয়ে আসতে গিয়ে দেখলাম রাস্তা শুনশান হলেও শামীমদার চেম্বারের সামনে কিন্তু প্রচণ্ড ভিড়। কাদের ভিড়, কেন ভিড়? 2016 সালের যারা প্রকৃত বঞ্চিত, সেই 31 লক্ষ পরীক্ষার্থীর অনেকেই কিন্তু এখনও শামীমদার চেম্বারের সামনে হাইকোর্টের থেকে সুবিচারের আশায় বসে আছেন। এবং শুধুমাত্র তাই নয়, 75 বিএনএসের ভারতীয় ন্যায় সংহিতার 75, 132, 224 এবং 351 এই 4টি ধারায় কিন্তু অনুব্রত মণ্ডলের মধ্যে, যার মধ্যে 2টি ধারা জামিন অযোগ্য, মামলা হয়েছে। তিনি যে অপরাধ করেছেন তা ক্ষমার যোগ্য কিনা সেটা শামীমদা বলবেন, আপনারা বলবেন। আমি শুধু বিষয়গুলো উত্থাপিত করতে পারি। এবং 2016 সালের যে বাতিল প্যানেল, তার পরিবর্তে 9 বছর পর পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে এসএসসি কি ঈদ বা দুর্গাপুজো নাকি, যে প্রত্যেক বছর হবে, বছর বছর হবে। 9 বছর পরে হচ্ছে রাজ্যে এসএসসি, যা আগে সত্যিই বছর বছর হতো। সেই এসএসসিতে নিয়মের পরিবর্তন। শামীমদারা কিন্তু বারবার করে সোচ্চারে দাবি করছেন যে নতুন করে চুরির দরজা খুলে দেওয়া হচ্ছে। কেন এই দাবি? আমরা কথা বলে নেব ফিরদৌস শামীমের সঙ্গে। শামীমদা, আপনাকে স্বাগত জানাই এবং জিজ্ঞেস করছি, আচ্ছা এখনও তো ছুটি, হাইকোর্ট ছুটি, কিন্তু আপনার তো ছুটি নেই দেখতে পাচ্ছি, প্রচণ্ড ভিড় অ্যান্টি চেম্বারে, কেন একটু সংক্ষেপে বলুন। দেখুন, খুব স্বাভাবিক। দেখছেন যে গতকাল নোটিফিকেশন বেরিয়েছে, তার আগের দিন রুল ফ্রেম করেছে, খুব পরিষ্কার রুল থেকে। আমি যদি আপনাদেরকে এই দুটো রুল, অর্থাৎ 2016 সালের যে রুল এবং 2025 সালের যে রুল, পাশাপাশি শুধু নম্বরের বিভাজনটিকে দেখায়, তাহলেই পরিষ্কার হয়ে যাবে আসলে এই রুল কেন ফ্রেম করা হয়েছে। 2016 সালের চলে যান, 2016 সালের রুল দেখতে পাচ্ছেন। 2016 সালের রুলে টোটাল ব্রেকআপ দেওয়া আছে, একদম টোটাল। রিটেন এক্সামিনেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার 55, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য 35, আর পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ সেটা হচ্ছে 10, টোটাল 100। এবার দেখুন নিচে, দেখুন একটা চার্ট করা আছে, সেখানে কি কি আছে, এই 35 নাম্বারের বিভাজন কি কি হবে। মাধ্যমিকের জন্য বরাদ্দকৃত নাম্বার কত দেখুন, এই দেখুন, ফুল মার্কস 35, তার জন্য মাধ্যমিকে যিনি 60% অ্যাবভ পাবেন তিনি পাবেন 6। মানে যদি 60% অ্যাবভ পান তাহলে 6, যদি 45 থেকে 60% পায় তাহলে 5, তাহলে বিলো 45 হলে 4। একদম টোটাল, একদম সুন্দর করে। এইচএস এর ক্ষেত্রেও তাই, দেখুন 6। আর ওল্ডের ক্ষেত্রে 6 + 6 মানে 12, যদি ওল্ড এইচএস হয় তখন কারণ ডাইরেক্ট হয়ে যেত বলে, দেখবেন সেই জন্য ওল্ড এইচএসে দেখুন শুধু 12 লেখা আছে, অর্থাৎ এই দুটো একসঙ্গে যোগ করে। ব্যাচেলার ডিগ্রির জন্য 8, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য 10, বিএড এর জন্য 5, টোটাল 35 হয়ে গেল। অর্থাৎ একটা ছেলে, সে মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, থ্রু আউট হিজ ক্যারিয়ার তার যে পারফরমেন্স সেটার উপরে বিশ্লেষণ করে তিনি 35 পাবেন না কি অন্য নাম্বার পাবেন সেটা ডিটারমিন হতো। অর্থাৎ তাকে তার সম্পূর্ণ মূল্যায়ন করা হয়, হলিস্টিক, একদম হলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে। বর্তমানে এই নাম্বারটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন নাম্বার কত রাখা হলো? 10। নিচে দেখুন বন্ধনীর মধ্যে কি লেখা আছে, বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড, হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। 60% এর অ্যাবভ হলে 10, বিলো 60 to 50 8, অ্যান্ড বিলো 46। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে, ওভারঅল নয়। 35টা কমে 10 হয়ে গেল। সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কি করেছে জানার দরকার নেই। রিটেন এক্সামিনেশন 55 ছিল, কত হলো? 60, দেখতে পাচ্ছেন 60। এবার এটা কেন করা হলো? আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো এই রিটেন এক্সামিনেশনের 55 প্লাস একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের 35 ধরে। দেখুন ইন্টারভিউ লিস্টের ডেফিনেশনে আপনি যদি চলে যান তাহলে পরিষ্কার 2F ইন্টারভিউ লিস্টের ডেফিনেশন থেকে পরিষ্কার। আগে দেখুন 1:1.4 রেশিওতে ডাকা হতো, দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে সেই ইন্টারভিউ লিস্টের ডেফিনেশনে চলে যান, সেখানে এই দেখুন ইন্টারভিউ লিস্টের ডেফিনেশন, সেখানে দেখুন কি হচ্ছে, এই দেখুন 1:1.6 এবং বর্তমানে কিসের উপর ভিত্তি করে হবে? এই যে ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ SLST মিনস ইন কেস অফ
vacancies in the post of assistant teacher, a list of candidates prepared by the Central Commission to be called on merit for oral interview and lecture demonstration categorized on the basis of score from written test and academic score. অর্থাৎ আগে 90 নম্বরের উপর ভিত্তিতে এখন কত রিটেন 60 প্লাস একাডেমিক 10 মানে 70। আগে 90 নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো, তার মধ্যে 35 নম্বর ছিল একাডেমিক। এখন 70 নম্বরের উপর ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, তার মধ্যে 10 হচ্ছে একাডেমিক, বাকি 60 হচ্ছে রিটেন। বাজারে প্রশ্ন বিক্রি হবে, প্রশ্ন বিক্রি করে ভালো টাকা নেবে, ভালো টাকা পেলেই সে ইন্টারভিউ ডাক পাবে। এবার ইন্টারভিউ ডাক পেয়ে গেল তাহলে শেষ না, একেবারেই 10 লাখ দিয়ে ধরুন ইন্টারভিউ ডাক পেল। এবার আগে কত হতো, আগে ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন হতো, সিবিআই বলেছে, আমার কথা নয়, সিবিআই সুপ্রিম কোর্টের সামনে রিটেন সাবমিশনে বলেছে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে। আগে ইন্টারভিউ মার্ক কত ছিল 10, এখন ইন্টারভিউ সঙ্গে লেকচার ডেমো 10, 10, 20। তার মানে আগে যেখানে 5 লাখ নিত এখন বলবে 10 লাখ দে। আগে 10-এ 10 দেওয়ার জন্য 5 নিতাম, এখন 20-তে 20 দেওয়ার জন্য 10 লাখ নেব, হয়ে গেল। এবার দেখুন তার সঙ্গে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন, আসল জায়গা হচ্ছে এখানে। দেখুন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্কসে শুধুমাত্র পার্মানেন্ট টিচার না, এখানে করে খাওয়ার একটা ভালো বন্দোবস্ত করে দিয়েছে। মানে গ্রামে গ্রামে যে স্কুল আছে, সাবস্টেন্টিভ পোস্টে পার্মানেন্ট টিচার অর কন্ট্রাকচুয়াল বেসিস, একদম বুঝতে পারছেন, কন্ট্রাকচুয়ালে থাকলেও হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। বাজারে ফ্রেশার্সদের কি হবে, বাজারে বিক্রি হবে প্রথমে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আজকেই আমি ইমরান হোসেন, তিনি মারা গেছেন, এই নিউ এসএলএসটি নিয়ে আন্দোলন করত, এই চাকরি না পাওয়া বেকার আন্দোলনের নেতৃত্ব দিত, ছেলেটি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। ইমরানের আমি মামলা করেছিলাম, আমি স্মরণ সভা ছিল ইমরান, সেখানেই ছেলেমেয়েরা বললো যে স্যার বাজারে অলরেডি কন্ট্রাকচুয়ালের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের বিক্রির যে বাজার তৈরি হয়েছে সেটা তাদের কাছে খবর চলে এসছে, বলছে এটা বিক্রি হচ্ছে, বিক্রি হবে। তারাই আমায় বলল এই কন্ট্রাকচুয়াল বেসিসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে। ধরুন যে টাকা দিয়ে কন্ট্রাকচুয়াল বেসিসে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিনবে না বা যে পার্মানেন্ট টিচার না, তার জন্য তাহলে এই সিলেকশন প্রসেস কত নম্বরের, 90 নম্বরে পিছিয়ে গেল 10 নম্বর। আর একজন টিচারের জন্য সিলেকশন প্রসেস কত নম্বরের, 100 নম্বর। হতে পারে সকলকে কি পাগল ভাবেন, সকলে কি গাধা? টিচার যে সেই টিচার হবে তার মানে নতুন আর কেউ টিচার পুলে ঢুকতে পারে একেবারেই, মানে ওই টিচারকেই, মানে 2016 সালে যে টিচার থাকবে 2035 সালেও সে টিচার থাকবে, সেটা একটা জিনিস টিচারই টিচার হবে। দেখুন এই সিলেকশন প্রসেসে কি হয় বলুন তো, একজনের সঙ্গে আরেকজন নাম্বারের পার্থক্য একদম পয়েন্ট থাকে, 10 নম্বরের পার্থক্য, মানে বুঝতে পারছেন যে কোনো দিন আর টিচার ছাড়া আর কেউ টিচার হবে না। ঠিক, মানে এ কি পাগল ভেবেছেন লোকজনকে, এটাকে গাধা ভেবেছেন। সেক্টরে বলে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কিন্তু মানে সরকারি চাকরির ক্ষেত্রে এবং হিউজ গ্যাপ। দেখুন একটা কথা বলি, প্রথম কথা 2016 সালের নিয়োগ, কলকাতা হাইকোর্টের জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আপনি যদি পড়েন, আপনাদের আমি সুবিধার জন্যই, যে মানে আপনি একদম পরিষ্কার সেখানে, এই যে ধরুন সুপ্রিম কোর্টের জাজমেন্ট একদম পরিষ্কার বলা আছে যে কি করে নিয়োগ করতে হবে, কিভাবে নিয়োগ করতে হবে। এই কনক্লুশন পোর্শন স্টার্ট হলো, দেখুন প্যারা 45 অনওয়ার্ডস শুরু হলো, তো আপনি প্যারা 49-এ চলে যান, কিভাবে কাদের এজ রিল্যাক্সেশন দিয়ে কারা কারা বসবে লেখা আছে। প্যারা 51-এ চলে যান, accordingly we uphold the impugned judgment cancelling en bloc entire selection process but have made certain modification in the direction issued by the high court. The appeal is disposed of in aforesaid terms. এবার কলকাতা হাইকোর্ট কি জাজমেন্ট দিয়েছে, আপনি 363 নম্বর প্যারাগ্রাফে চলে যান কলকাতা হাইকোর্টের জাজমেন্টে। ওই সিবিআই এর কাস্টোডিয়াল ইন্টারোগেশনে যারা টেন্টেড ক্যান্ডিডেট, সেটা তো সকলেই জানেন এখন, যে তাদের প্রয়োজনে টাকা ফেরত তো নেবেই, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে। আপনি সাব প্যারা 11 থেকে চলে যান, এসএসসি শ্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ involved in this selection process, preferably within a fortnight from the date of declaration of result of ensuing election. ফলে
এখানে খুব পরিষ্কার যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ফর প্রিপারেশন এভলিউশন অ্যান্ড স্ক্যানিং অফ ওএমআর শিট শ্যাল বি মেড বাই এসএসসি বাই ওপেন টেন্ডার অ্যান্ড আফটার ডিক্লেয়ারিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য কন্ট্রাক্ট। কাকে নির্দেশ দিল? এসএসসি কে। এসএসসি শ্যাল ফলো দ্য রুল গভর্নিং দ্য সিলেকশন প্রসেস ইন লেটার অ্যান্ড স্পিরিট। SSC shall make available all policy decision with regard to compliance of the recruitment rules governing any of the categories of the selection process in its website. তাহলে তো কমপ্লাইন্স সরকারকে কোথায় নির্দেশ দিল নতুন রেল ফ্রেমিং করা? একেবারেই এসএসসি কে বললো ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে তুমি নতুন করে সিলেকশন করো। আমার নির্দিষ্ট প্রশ্ন, আপনারা কি তাহলে চ্যালেঞ্জ করবেন? অবভিয়াসলি, সেই জন্য তো ছেলেমেয়েরা এসছে। 17 তারিখের যে মডিফিকেশন করলো, 17 তারিখে নতুন মডিফাইড অর্ডার হলো। An advertisement for fresh recruitment to the aforesaid posts shall be published before 31st May 2020. হয়ে গেল? খুব পরিষ্কার অ্যাডভার্টাইজমেন্ট দেবে। কোথাও বলেছে যে সরকার তুমি রুল ফ্রেমিং করো? বলেন। তাহলে করলো কেন? করলো তার কারণ বাজার থেকে আবার টাকা তুলবে এই ধান্দায় প্রথম। দ্বিতীয় হচ্ছে দেখবেন এই, আচ্ছা এই তো সব নির্দেশ এসএসসিকে। এসএসসির চেয়ারম্যান তো সাংবাদিক সম্মেলন করলো না? করে জানি না, ঠিকই। করলো কে? মুখ্যমন্ত্রী। টাকা নিয়েছে যে। আপনি বললেন মুখ্যমন্ত্রী, আমি বলছি টাকা নিয়েছে। না, এটা তো বিস্ফোরক অভিযোগ। বিস্ফোরক কেন হতে হবে? মমতা ব্যানার্জি বলুক যে অঙ্কিতার চাকরি মমতা ব্যানার্জি দেয়নি, বলুক। সিবিআইয়ের উচিত সর্বপ্রথম কাস্টডিতে নেওয়া মমতা ব্যানার্জিকে। সেদিন দেখবেন আপনি নিশ্চিতভাবে, আমি জানি আপনি অত্যন্ত গভীরভাবে যে কোনো ইন্টারভিউ শোনেন, যে কোনো প্রেস কনফারেন্স আপনি শোনেন, প্রতিটি শব্দ শোনেন। দেখবেন মুখ্যমন্ত্রী ফেসবুক বলতে গিয়ে, কারণ উনি যে এই সাংবাদিক সম্মেলন করবে এটা ফেসবুকে উনি পোস্ট করেছিলেন, কিন্তু বলতে গিয়ে উনি ফেস টাইম বলে ফেলেছেন। এত বেশি সন্ধ্যাবেলায় ফার্স্ট টাইমের ইউজ করছেন না, ওনার জেলের বাইরে থাকার একমাত্র কারণ হচ্ছে ফেস টাইম। ওনার ফেস টাইমে উনি কাকে কাকে কল করেন এটা যদি পরিষ্কার বলে দেন না, তাহলে পরিষ্কার হয়ে যাবে উনি কেন জেলের বাইরে আছেন। শুধুমাত্র ফেস টাইমের উপর ভিত্তি করে উনি জেলের বাইরে আছেন। শুধুমাত্র অঙ্কিতার চাকরি, উনি যা অন্যায় করেছেন না এই চাকরি বিক্রি করে, উনি সারা জীবন জেলে থাকলেও সে অন্যায় পরিসমাপ্ত হবে না। আর ওনাকে এই শুধুমাত্র চাকরি দুর্নীতির মামলাতে সারা জীবন জেলে রাখা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে তো একজন আইনজ্ঞ, তিনি নিজে একজন এলেন। এবার বলতে পারবেন যে সর্বোচ্চ শাস্তি তো সারা জীবন না এই চাকরি চুরির, তারপরেও রাখা যায়। কিভাবে রাখা যায় আমার কাছে আসবেন, বুঝিয়ে দেবো। না, ঠিক আছে, ফাইন। আমার বক্তব্য হচ্ছে উনি নিজে একজন আইনজ্ঞ হয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রায় বুঝতে পারলেন না। আমি ওকে বলেছি তো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার আমলে একটা নোটিশ, একটা নোটিফিকেশন, 4 লাইনের নোটিফিকেশন সঠিকভাবে লিখতে পারে, তাহলে এসে আমাকে বলবেন যে মমতা ব্যানার্জি এই নোটিশটা 4 লাইন সঠিকভাবে লিখেছে চাকরি এই নোটিশ। ওনার পার্ষদ যারা আছেন তারা তো পারবেন নিশ্চয়ই। তার প্রমাণ এই রায় পড়ে এই নোটিফিকেশন আসতে পারে। তাহলে আপনারা চ্যালেঞ্জ আচ্ছা, করছেন। মানে যে ছেলেরা ধরুন মামলা করেছিল তারাই তো এসছে। তারা কি বলে মামলা করেছিল? যে আমরা বঞ্চিত হয়েছি, এবং সেটা বঞ্চিত হওয়াটা প্রমাণিত হয়েছে। একেবারেই। যারা মামলাকারী, ধরুন শেতাব, নাসরিন, আব্দুল গনি আনসারি, লুবানা, মৌসুমি, যারা মামলা করতে এসে, পলাশটলা, যারা সব এসছে, এরা কি বলেছিল? দেখুন আমার র্যাঙ্ক ওয়েটিং লিস্টে এত হয়েছে, আমার পিছনের র্যাঙ্ক চাকরি পেয়ে গেছে। শেতাব বললো ইনসান চাকরি পেয়ে গেছে, যাকে আপনি চিনতেন চাকরি দিয়ে দিয়েছে। 44 পেয়েছে, 140 পায়নি। হয়েছে একদম পরিষ্কার। আপনি বলছেন যে না, তোমাকে চাকরি আরও ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে পাঠায়। তোমার জন্য নতুন যে পরীক্ষায় বসবে তুমি শেতাব, তোমার জন্য সেই পরীক্ষায় তোমার জন্য সিলেকশন প্রসেসের নাম্বার হচ্ছে 90। আর যে আইদার এখনো পর্যন্ত ধরা পড়েনি, মানে 2 নম্বরই করেছে বলে, এই যে ধরুন ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন, কার কাছ থেকে টাকা নিয়ে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেট করেছে, সেই লিস্ট কেউ দিয়েছে? এসএসসি দিয়েছে, বোর্ড দিয়েছে, সরকার দিয়েছে। তাহলে তারাও তো স্পেসিফিকলি টেন্টেড বলে চিহ্নিত হয়নি বলে এখন স্কুলে যাচ্ছে এবং টাকা পাচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি তাদের কাছ থেকে টাকা নিয়েছিল? গোটা পদ্ধতিটা ত্রুটিপূর্ণ। আরেকটা বিষয়ে কথা, এবার তাদের জন্য পরীক্ষাটা 100 আর এদের জন্য 90। ডিপ্রাইভ তো এরাও হয়েছে। আমি বলছি না যে 26,000 দুর্নীতি করে পেয়েছে, না, কিন্তু দুর্নীতি করে পায়নি এটা তো প্রতিষ্ঠা করা যায়নি। ঠিকই, মানে একজনও নির্দেশ, দায়িত্ব মমতা ব্যানার্জি চাইতো যদি, সরকারের দায়, মমতা ব্যানার্জি চাইতো যদি, তাহলে এই লিস্ট আসতো।
একটা সহজ হিসাব দেখুন, আমি প্রথম থেকে বলছি এত সব হিসাবে যাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি একটা লিস্ট ফেলে দিক যে এদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, পরিষ্কার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই এদের কাছ থেকে টাকা নিয়েছে, এদেরকে 2 নম্বরী করে চাকরি দিয়েছে। তাহলে কি এখনো রায় চেঞ্জ হতে পারে? এক নবান্ন থেকে 14 তলা থেকে লম্বা করে সেই লিস্টটা নামিয়ে দিক যে এদের কাছ থেকে এই অঙ্কিতা, এই অমুক, এই তমুক, এই এর বাপকে দলে ঢুকিয়ে পরবর্তীতে মন্ত্রী বানিয়েছি, সেই জন্য একে চাকরি দিয়েছি, একে এই কারণে চাকরি দিয়েছি, ওই লিস্ট পেয়ে গেলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর এই লিস্টটা একমাত্র মমতা ব্যানার্জি দিতে পারবে, আর কেউ পারবে না। 2 নম্বরই তো সব মমতা ব্যানার্জি করেছে। এই অঙ্কিতার বাপকে দলে ঢুকিয়ে অঙ্কিতাকে চাকরি দেয় কে করেছে? পার্থ করেছে? অন্য কেউ করেছে? ও মমতা করেছে। দলেরও সব, দলেরও 1 নম্বরও, রাজ্য সরকারেরও 1 নম্বরও কে করেছে? অন্য কেউ করেছে? এই যে ইনসানদের মঞ্চে প্রেস ক্লাবের কে এসেছিল? মমতা এসেছিল। ফিরে গিয়ে অঙ্কিতা চাকরি বাতিল করেছিল? করেনি। উল্টে ইনসানকে, অঙ্কিতার বিরুদ্ধে বলছিল বলে ইনসানকে সেতাবের পরে র্যাঙ্ক থাকা সত্ত্বেও তাকে চাকরি দিয়েছে। কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। একেবারেই দুর্নীতি করেছে মমতা, টাকা নিয়েছে মমতা, করেছে মমতা, সেই জন্য দায় ওর। সেই জন্য বলছে অযোগ্যদের ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করবো, না হলে। এবং আরো কিছু বিস্ফোরক যে আপনারা অন্য ডিপার্টমেন্টে আসতে পারেন, এগুলো চর্বিত চর্বণ হবে। দেখো না, অন্য ডিপার্টমেন্টে আসতে, ভাবুন যেখানে সিবিআই কে বলছে কলকাতা হাইকোর্ট কাস্টোডিয়াল ইন্টারোগেশন করুন, এবং তাদেরকে চাকরি দেবে, যে টেন্টেডরা অন্য কোনো পরীক্ষায় বসতে পারবেন না, তাদেরকে চাকরি দেবে। ওর স্থান কোথা হবে? ওর স্থানও কাস্টডিতে হবে। এই বিষয়ে আমার একেবারে এই বিষয়ের শেষ প্রশ্ন, তারপরে অনুব্রত মণ্ডলের বিষয়ে অতি অবশ্যই আসবো। তাহলে আমার আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন, যদি এবারেও এই ধরনের দুর্নীতি হলিস্টিক একটা করাপশন হয়, সেটার এগেনস্টে আপনারা কি ধরনের লিগাল অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন? দেখুন, এই নোটিফিকেশন একেবারেই থাকতে পারে না। 2025 সালের রুল অনুযায়ী কখনোই এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়া হতে পারে না। প্রথম দেখো, খুব সাধারণ আইনগত যুক্তি, এই 2025 সালের যে রুল, সেখানে দেখবেন কোথাও রেট্রোস্পেক্টিভলি এই রুল এফেক্টেড হলো বলে কোথাও বলা নেই। সাধারণভাবে এই নিয়োগের যে রুলগুলো প্রসপেক্টিভ ইন নেচার, তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2025 সালের রুল কি করে কার্যকরী হবে? আপনি আইনগতভাবে যুক্তি দিয়ে বোঝা যায়। এর জন্য বিরাট আইনজ্ঞ হওয়ার দরকার নেই। যে কোনো সাধারণ মানুষ, আপনি বুঝতে পারছেন, যে কোনো সাধারণ যুক্তিশীল মানুষ সকলেই বুঝবেন, কিন্তু মমতা ব্যানার্জি বুঝছেন না কেন? কারণ ওই যে বলেছিল, আপনাদের মনে আছে, 3 তারিখে রায় হওয়ার পরে 7 তারিখে ওনার দায় হচ্ছে অযোগ্যদের কাছে, ওনার দায় হচ্ছে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদের কাছে। না হলে কিন্তু এরা প্রত্যেকে টাকা চাইতে চলে আসবে, বলবে টাকা ফেরত দাও, আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম, জমি বেচা টাকা তো তোমার বাড়িতে ঢুকেছে, ওই টাকাতেই তো হোটেল হয়েছে, ওই টাকাতেই তো 35টা প্লট হয়েছে, ওই টাকাতেই তো ঝাড়বাতি হয়েছে, ওই টাকাতেই তো লিফট হয়েছে, ওই টাকাতেই তো টালির চালের টালি পরিবর্তন করেছে, ওই টাকাতেই তো টালির চালের নিচের এসি হয়েছে, ফেরত দাও, নাহলে ঝাড়বাতি খুলবো, লিফট খুলবো, টালির চালের টালি খুলবো, টালির চালের নিচের এসি খুলবো। ও ভাবছে এটা করে ডেফার করবো। ওটা আমি বলেছিলাম যে ওই এলাকার ছেলেদের সব টহল দেবে রাতের বেলায়, যে কোনো সময় দেশত্যাগ করতে পারে, ওকে না পদত্যাগ করতে দেবো, না দেশত্যাগ করতে হবে, 26 পর্যন্ত টার্ম। ও যদি মনে করে শুধু এই ফেস টাইমে একবার দিল্লিতে কল করে নেবো, দিয়ে সিবিআই ডাক পাবো না, দিয়ে আমি বেঁচে যাব, আমরাও জানি কি করতে হয়। একটা অযোগ্য চাকরি থাকবে না, আমি বলছি একটা অযোগ্য, 1 2 3 4 করে ভাবছে এ কোথায় ডাটা পাবে। আমি বলছি ইচ অ্যান্ড এভরি ওয়ানের ডাটা আছে, ওকে একটা চাকরি দিয়ে দেখাক। আচ্ছা, 2026 একজনকে ফর্ম ফিল আপ করে দেখা, আবার চাকরি দিয়ে দেখাক। ওকে বলছি যে ও ভুলে গেছে, এই মামলাটা কিন্তু আজ থেকে চলছে না, একেবারেই, ঠিক আছে, পুলিশ থেকে। ফলে ও ভুলে গেছে কি কি স্টেপ হয়েছে, এই কথা আপনি বহুদিন বলে আসছেন। ফলে ও যদি মনে করে যে এই 2 নম্বরিতে চাকরি দেব এবং সেই করে আমি আবার 2 নম্বরই করব, আবার বাজার থেকে টাকা তুলবো, কেউ কিছু বুঝতে পারবে না,
মূর্খের স্বর্গে বসবাস করে। আচ্ছা, 2026 থেকে কি মমতা ব্যানার্জির একটুখানি মানে রাজনৈতিকভাবে তাকে একটু পিছিয়ে আসতে হলো, সেটব্যাক হলো? কারণ উনি বলেছিলেন নেতাজি ইন্ডোরে সভা করে বা তারপরে একাধিকবার সরকার কাউকে টার্মিনেট করেনি, কারোর চাকরি যেতে দেবো না, এখন বলছেন পরীক্ষায় বসতেই হবে। এটা কি ফেলা থুতু চাটতে হলো ওনাকে? দেখুন, আমি এটুকু বলবো যে ওনাকে কিছু করার নেই ওনার। উনি ভেবেছিলেন ফেস টাইম কল করে দিল্লিতে সিবিআই থেকে উদ্ধার পাবো, কিন্তু আদালতের নির্দেশ না মানলে আদালত ছাড়বে না, আমরা তো ছাড়বো না, মক্কেলরা তো ছাড়বে না। একটা আশা আছে যে এবার হাকিম বদলে যাচ্ছে, তাহলে কি হুকুম বদলাবে? হাকিম বদলালেও হুকুম বদলায় না। দেখুন, বিচারালয় বিচার করে। আপনি জানবেন যে আমরা কোনো বিচারপতির সামনে মামলা, আমরা ভাবি যে বিচারালয়ের সামনে, নিশ্চিতভাবে সেখানে বিচারপতি থাকেন, কিন্তু কোর্টকে অ্যাড্রেস ঠিক প্রতিষ্ঠানটা গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানটা গুরুত্বপূর্ণ। আর এই ভ্রান্ত ধারণায় কেউ থাকবেন না, যারা থাকবে তারা ভুল করবে। একদম শেষ। হাকিম পরিবর্তন হলেও হুকুম পরিবর্তন, সেদিন শুধু তাই না, এই যে ধরুন রায়টা হয়েছে, জাজমেন্টটা হয়েছে, এই জাজমেন্টটা যদি কমপ্লাই না হয়, যিনি জাজমেন্ট দিয়েছেন তিনি তো রিটায়ার্ড করে গেছেন, তাই এর কন্টেম্প্ট হবে না? যিনি রিটায়ার্ড করে গেছেন বলে কন্টেম্প্ট হবে না, তাই কখনো হয়? ঠিক, এর কন্টেম্প্ট নিশ্চিতভাবেই লাই করবে, তার জন্য রুলসও আছে। এখন নির্দিষ্টভাবে বলা আছে যে যদি কোনো জাজ রিটায়ার্ড হয়ে যান অন্য জায়গায়, ইভেন যদি ধরুন কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে কী হয়, যে কোনো হাইকোর্টের ক্ষেত্রে অনেক সময় জাজ কী হয়, রায় দেওয়ার পরে অন্য হাইকোর্টে তিনি ট্রান্সফার বা রিটায়ার্ড করলেন, বা অনেক সময় বিচারপতি হয়তো রায় দেওয়ার পরে হয়তো কিছুদিন ধরে একটা কন্টেম্প্ট প্রসিডিং চলছিল, হয়তো মারা গেছেন বা হোয়াটসঅ্যাপ, বা চাকরিরত অবস্থায় মারা গেছেন, এরকম তো হয়েছে কলকাতা হাইকোর্টে একজন বিচারপতি, এটা হয়েছে। মানে তাহলে কি সেই রায়গুলো কন্টেম্প্ট হবে না? নিশ্চিতভাবেই। সেই জন্যই বলা আছে অন্য বিচারপতিকে সেগুলো অবভিয়াসলি। এইগুলো যদি কেউ ভেবে থাকেন মূর্খের স্বর্গে বসবাস করছেন, এইগুলো তো সাধারণ ঘটনা। এই আদালতে আমি ভাবিনি, এটা উনি ভেবেছেন। না, আপনি তো ভাববেন না সেটা তো জানি, কিন্তু উনি ভাবতে পারেন। তো এবার আমার একেবারে শেষ প্রসঙ্গে আসছি শামীমদা, ভয়ঙ্কর বিষয় মানে বলতে আমি বারবার করে এই নিয়ে রিপোর্ট করতে, বিশেষ করে আমার যারা মহিলা দর্শক আছেন তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে এই বিষয়ে ঢুকছি। অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছেন, তারপর দল থেকে ক্ষমা চাইতে বলল, ক্ষমার যোগ্য অপরাধ? এটা যদি অন্য কেউ করতো, মানে 4টে ধারায় তো মামলা রুজু হয়েছে এবং তার মধ্যে 2টো জামিনও যোগ্য, 75 এবং 224, 75, 132, 224, 351, বিএনএসের 4টে ধারায় মামলা রুজু হয়েছে, 2টো জামিনও যোগ্য। আজকে অনুব্রত মণ্ডল সশরীরে গেলেন না হাজিরা দিতে, আইনজীবীরা গেলেন, 4 জন আইনজীবী, সোমবার আগাম জামিন নেবেন বলা হচ্ছে। এ কি তাহলে চাকরি প্রার্থীদের যে পুলিশ লাঠি মারে, সেই পুলিশ তার মা এবং স্ত্রীর ভয়ঙ্কর অপমানে চুপ? পুলিশের ওপর রাস্তা রাখবে কী করে মানুষ? দেখুন, এই অনুব্রত মণ্ডল কী কী বলেছে এর একবারে ইতিহাস, পূর্ব ইতিহাস একটু ঘেঁটে নেন। বোম মারবো, পুলিশের গাড়িতে বোম মারবো, তারপর এটা বলার পরে মুখ্যমন্ত্রী কী বলেছে? মাথায় অক্সিজেন কম যায়। আচ্ছা, মাথায় অক্সিজেন কম যায় কারো গেলে সে পুলিশের গাড়িতে বোম মারো, এই কথা মাইক ফুঁকে বলে নাকি? আপনি দেখেছেন এরকম কাউকে? না, থাকবেন, আমি তো দেখিনি। ভয়ঙ্কর রোগ, মাথায় অক্সিজেন কম যাওয়া মানে ভয়ঙ্কর ব্যাপার। তো তিনি কি মাইক ফুঁকে মানে পুলিশের গাড়িতে বোম মারতে বলবেন? বলবেন না। আচ্ছা, ভোট হচ্ছে, বলছে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, গুড় বাতাসা, চড়াম পাচন, মানে উনি তো বাংলা ভাষার মানে প্রতিষ্ঠান। উনি একসময় প্রয়াত কবি তাকে আক্রমণ করে বলেছিলেন, তিনি লিখেছিলেন কবিতা, কোন কবি? মানে আমাকে ভাবতে হয় যে শঙ্খবাবুকেও মানে শঙ্খবাবুর বিশ্লেষণ করছে অনুব্রত মণ্ডল। মানে খুলে তোর 3 নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। সেই শঙ্খবাবুকে মানে অ্যানালিসিস করছে, বিশ্লেষণ করছে অনুব্রত। মানে ভাবুন, আমি তো সেদিন মানে আমার সত্য কথা মানে ভয় করছিল যে শঙ্খবাবুর মানে কি হয় যখন যেদিন মানে অনুব্রতের মুখে শঙ্খবাবুর নাম এসছে, যে শঙ্খবাবুর কবিতা অ্যানালিসিস করবে অনুব্রত। তো এরা এসব করেছে, করার পরে তাদের পক্ষে দাঁড়িয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। খুব স্বাভাবিক। আপনি এই 4টে সেকশনের কথা বললেন তো, আমাদের দেখুন আইনে বিশেষ করে ক্রিমিনাল লতে স্ট্রিক্ট গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন করতে হয়। আপনি দেখবেন তো কোন সেকশনগুলো অ্যাট্রাক্ট হয়। এই পুলিশ নিতান্তই দায়ে পড়ে
করতে বাধ্য হয়েছে। এই আপনারা দেখিয়ে ফেলেছেন, ফলে নিতান্ত দায়ে পড়ে এটা করতে হয়েছে। এর আগে যতবার বলেছে পুলিশকে সব গিলে ফেলতে হয়েছিল, এটা বাস্তব। ডিএসপিকে দাঁড় করিয়ে ভাঙচুর করব, জ্বালিয়ে দেবো, ঘড়ি দেখাচ্ছে, সময় দিলাম। বলছে কে সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, কে আব্দুল মান্নান বুঝে না। এবং শুধু তাই না, আপনাকে বলে রাখি, তারপর আমরা মামলা করতে গেছিলাম ওই বোলপুরে। তারপরে সেই গ্রামে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডা বাহিনীর আক্রমণ করে গ্রামবাসীদের উপর আক্রমণ করা, তাদের উপর মিথ্যা মামলা দেওয়া, সেই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে আমাদেরকে তাদেরকে প্রত্যেককে বেল করাতে হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে বোলপুরে গেছি, আমি সব, আমার বন্ধুরা সকলেই, আমার বন্ধু আইনজীবী যারা ছিলেন, রবিদা থেকে শুরু করে সব্যসাচী অনেকেই গেছিলাম। এই হচ্ছে বীরভূমের পরিস্থিতি, এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কুচকে ঘটনা একটাকে তাকে বাঘ বলেছিলেন। তৃণমূল কংগ্রেসে কে কখন বাঘ হয়ে যায়, কে কখন বিড়াল হয়ে যায় বুঝতে পারি না। আর এটা দল না, চিড়িয়াখানা। তৃণমূলের নেতা ফিরাদ বলছে অনুব্রত হচ্ছে বাঘ, কুণাল এখানে এসে বলছে বাঘ একা আসে, শেয়ালরা দল বেঁধে আসে। মানে আমি তো বুঝতে পারছি না, এটা দল না চিড়িয়াখানা রে বাবা। আর যদি কেউ বাঘ হয়ে থাকে সভ্য সমাজে কেন রেখে দেবেন? আইদার জঙ্গলে ছেড়ে দিয়ে আসুন, গভীর জঙ্গলে, আর না হলে চিড়িয়াখানায় রেখে আসুন খাঁচার মধ্যে। অবশ্য এরা যা যা কর্মকাণ্ড করে রাখে, এতে এদের খাঁচার বাইরে আসার কথাই না, সভ্য সমাজে এদের থাকারই কথা না। দুর্ভাগ্য এরা সভ্য সমাজে চলে এসছে। এই যার বুকের ভাষা, এ সভ্য সমাজে থাকতে পারে? এ তো মানে যাদের এই বাঘ ভাল্লুক যা সব বলছেন, সিংহ যা বলছেন, এদের তো মানে সভ্য সমাজে কোনোভাবেই রাখা যায় না। যে কোনো সময় হালুম করে খেয়ে নেবে। আর যা যা বলছে তা হালুম করে খাওয়ারই কথাবার্তা। মানে আমি জানি না পশ্চিমবঙ্গের কোন প্রান্তে কোন মানুষ এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেন। ভয়ঙ্কর। কি দেখুন না শামীম, আমি একদম শেষে আসছি। কিছুদিন আগেই একটি ছোট মেয়ে, আমার এই মুহূর্তে নামটি মনে হয়, নিতান্তই রোগাশোগা একটি বাচ্চা মেয়ে, সে ছাত্র ফেডারেশন করে, সে অভিযোগ করেছিল পুলিশ তাকে মহিলা থানার লকআপে অশ্রাব্য ভাষায় কথা বলেছিল। পুলিশের এই ঘটনা কি তাহলে আজকে ব্যাকফায়ার করছে? পুলিশের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে? দেখুন, যে কোনো পুলিশকে আমি বলবো আইনের শাসন প্রতিষ্ঠা করুন। দেখুন ম্যাক্সিমাম কী করবে আপনাদেরকে? ট্রান্সফার। তার বাইরে কী করবে আপনাকে? আপনার কাজ আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনই হবে একমাত্র ভিত্তিভূমি। আপনার কাজ কারো কোনো নেতার তাবেদারি করে না। অনুব্রত মণ্ডল বলতে আমি পুলিশকে উপকার করি কেন? হ্যাঁ, সেটাই। পুলিশ মানে অনুব্রত মণ্ডলের উপকার নিতে যাবেই বা কেন? পাশে দাঁড়াই। মানে অনুব্রত মণ্ডল কোন অনু যে তার কাছ থেকে পুলিশকে অনুগ্রহ নিতে হবে, তার পাশে দাঁড়ানো নিতে হবে? তাহলে পশ্চিমবঙ্গ সরকার যা পুলিশকে দেয় তাতে পুলিশের পাশে দাঁড়ানো হয় না। অনুব্রত মণ্ডলকে আলাদা করে পাশে দাঁড়াতে হয়। ওই যে বলে দিদির পুলিশকে মানে আলাদা করে অনুব্রত মণ্ডলকে পাশে দাঁড়াতে হয়। আসলে এখান থেকেই পরিষ্কার এই কুইড প্রোকো রিলেশনটা। আপনি বীরভূমে চলে যান, দেখুন সেখানে কী কী খনিজ সম্পদ রয়েছে, বালি রয়েছে, কি হচ্ছে আপনি নিজে একদিন গোপনে ক্যামেরা করে নিয়ে আসুন, বালি নিয়ে, পাথর নিয়ে আবার ক্যামেরা করে নিয়ে আসুন। সাধারণ জনগণের জমি, এই পাথরের যারা এইসব এই গাড়ি টাড়ি নিয়ে জমির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ কথা বলতে আসছে, তাদেরকে পেটাচ্ছে। ধানের জমি 3 ফসলি পুলিশের বিরুদ্ধে যদি কোনো সরকার রিভেঞ্জ নেন, রিভেঞ্জফুল কোনো অ্যাক্ট করেন, তাহলে কি পাশে দাঁড়াবেন? অবভিয়াসলি যে কোনো পুলিশ কর্মী, যে কোনো কর্মী যাদের বিরুদ্ধে রিভেঞ্জফুল পলিটিক্যাল কারণে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন, অবভিয়াসলি এই নিয়ে কোনো সন্দেহ নেই, অবভিয়াসলি সেই সমস্ত পুলিশ কর্মীদের পাশে ছিলাম, আছি, থাকবো। এই পুলিশকেই তো দিয়ে দেয় না, এই কর্মচারীদের তো দিয়ে দেয় না, আবার তাদেরকে দিয়েই অপকর্ম করিয়ে নিচ্ছে, তাদেরকেই আবার গালাগালি করছে, তাদেরই মা বোন তুলছে। কতদিন সহ্য করবে এই 2 পয়সার নেতা? তৃণমূল যখন ক্ষমতায় ছিল না, পাশের বাড়ির লোক চিনত না? চিনতেন আপনি? নাম শুনিনি। আপনি আপনার ক্যামেরায় আমি জিজ্ঞাসা করছি, কেউ চিনত ওকে? 2011 সালের আগে অনুব্রত মণ্ডলকে চিনত 4-4টে লোক এনে দাঁড় করে দিতে পারবেন?
ঠিক। যে ওর এলাকার বাইরে এই 4টে লোক, চন্দ্রনাথ সিংহ বা ওখানকার যে গগন সরকার, এনারা একদম কংগ্রেসের খানদানি লোক, তারপরে তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু অনুব্রত মণ্ডল নামটা কখনো শোনা যায়নি সে অর্থে। এলাকার বাইরে 4টে লোক চিনত না। এরা হচ্ছে তৃণমূলের আমলে এসে সব বাঘ হয়েছে, সব এই যে বলছে বাঘ হয়ে গেছে। তৃণমূলের আমল চলে গেলে দেখবেন সব আবার দেখবেন ওই আর একটা প্রাণী বিন্দুর, এরা তো সব প্রাণী নিয়েই সব করে। ফলে এই দেখছেন যে পুলিশকে গালাগালি দিচ্ছে ওই পুলিশের নিরাপত্তা নিয়েই হাঁটতে হয়, দুপা উইদাউট নিরাপত্তায় হাঁটার ক্ষমতা নেই। সব নেতা হয়ে গেছে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি। এমন নেত্রী, ওর পাড়ায় 2টো পা ফেলার ক্ষমতা নেই পুলিশ ছাড়া। কালীঘাটে 2 পা ফেলার ক্ষমতা নেই উইদাউট পুলিশ। আপনি হাঁটতে পারবেন, আমি হাঁটতে পারবো, বিকাশ ভট্টাচার্য হাঁটতে পারবে, কোনো অসুবিধা নেই। বিকাশ ভট্টাচার্য একমাত্র এমপি সম্ভবত গোটা ভারতবর্ষে যার কোনো বডিগার্ড নেই। একেবারেই উনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেন, যে নেন না একেবারেই পাড়ায় হেঁটে বেড়াচ্ছে, বাড়িতে হেঁটে বেড়াচ্ছে, হাইকোর্টে হেঁটে বেড়াচ্ছে, সুপ্রিম কোর্টে হেঁটে বেড়াচ্ছে, দিল্লি যাচ্ছে, এই যাচ্ছে, সেখানে যাচ্ছে, গোটা ভারতবর্ষ ঘুরছে। আর নেতা এমন নেতা হয়েছে, বাড়ির বাইরে উঁকি মারার ক্ষমতা নেই পুলিশ ছাড়া। উঁকি মারতে গেলেও 6টা পুলিশকে দাঁড় করে দিতে হয়, সেই পুলিশকেই গালাগালি দিচ্ছে। রাজ্যের পরিস্থিতি ভালো না, নিম্নচাপ এসছে এবং দীর্ঘদিন ধরেই আমাদের রাজ্যের রাজনৈতিক আকাশে কিন্তু নিম্নচাপ তার ঘূর্ণাবর্ত কিন্তু ঘনিয়েই আছে। কী তার গতি প্রকৃতি, কী হতে পারে তার নিরাময়ের উপায়, আমরা কথা বললাম ফিরদৌস শামীমের সঙ্গে। এবং এ ধরনের আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।